নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এই বাংলায় সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় একবার আমি স্বাগত জানাই। দেখুন, আমাদের রাজ্যে ভোট নির্বাচন কমিশন ঘোষণা করেছে, 2 দফায় ভোট। আজকের অনুষ্ঠানের শীর্ষক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, আব তেরা ক্যা হোগা। তো ন্যাচারালি একজন বিশেষ মানুষ রাজ্যের, তাকে কেন্দ্র করেই আজকের অনুষ্ঠানটা করছি। তো আমাদের রাজ্যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই 2 দফায় ভোট গণনা সম্ভবত 4ঠা মে। নির্বাচন কমিশন যথারীতি শেষ করতে পারেনি তাদের এই অহেতুক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর। আমি আগেও এপিসোড করেছি এবং বারবার বলেছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, সেইটার জন্য যে সময়ের প্রয়োজন ছিল সেই পর্যাপ্ত সময় এই প্রক্রিয়াটার মধ্যে দেওয়া হয়নি। জোর করে এটা একটা নির্বাচনী এসআইআর হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরের যারা নেতৃত্ব রয়েছেন তারা এই জিনিসটা করছেন অযথা রাজ্যের মানুষের হয়রানি। যদিও হয়রানির এইটি শুরু নয়, হয়রানি চলেছে সেই আধার থেকে। আমরা 2014 সালের পর থেকে শুধু লাইনেই দাঁড়িয়ে গেলাম, আপনারা ভেবে দেখবেন একটু। তার কারণ নির্বাচন এসছে, আমাদের একটাই জবাব দেওয়ার দিন, একটাই জবাব দেওয়ার সুযোগ ফেডারেল স্ট্রাকচার বা গণতন্ত্রে। নির্বাচনের দিনে ব্যালট বা ইভিএম মেশিনে মানুষের হয়রানি চলেছে সেই আধার থেকে, আজও শেষ হয়নি। কখনো বলছে আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করাও, কখনো বলছে ভোটারের সঙ্গে গ্যাসের বইয়ের লিঙ্ক করাও, কখনো বলছে প্যানের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দিয়ে লিঙ্ক করাও। আমরা সবাই আপামর শুধু লিঙ্ক করাবার লাইনে থাকবো, আর কেন্দ্রীয় স্তরে নেতারা বসে 4টি গুজরাটি বেনিয়া, 4টি কি বলবো, মানে 4টি আনস্ক্রুপুলাস এবং 4টে বাজে ব্যবসায়ীকে তারা এই সমস্ত বিক্রি করতে শুরু করেছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড অল। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। এই জায়গায় নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যেখানে ছিলাম, আমাদের লাইন দেওয়ার প্রক্রিয়া আজও শেষ হয়নি, কিন্তু ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি, এইগুলো সব শেষ হয়ে গিয়েছে, লাইন দেওয়াটা শেষ হয়নি। তো যাই হোক, আজকে আমরা এমন একজন রাষ্ট্রনায়কের দেশে বাস করছি যাদেরকে বাংলাদেশ, কখনো কখনো শ্রীলঙ্কা, তারাও চমকে বেড়াচ্ছে। যাই হোক, এখন গণতন্ত্রের অন্যতম প্রতিপাদ্য একটা বিষয় হলো যথাসম্ভব অধিক সংখ্যায় নাগরিককে আইনসঙ্গত ভোটারের তালিকাভুক্ত করা, যাতে করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ তারা করতে পারেন এবং তারা মতদান করতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যাতে করে একটা সরকার, সেটা কি রাজ্যে বা কি দেশে গঠন করা যায়। কিন্তু বর্তমানে দেখছি ঠিক উল্টো। বর্তমানে হচ্ছে যথাসম্ভব বাদ দিয়ে দাও, এটা একটা বাদ দেওয়ার খেলায় মেতেছে।
তাও আবার বাছাই করা রাজ্যের, বাছাই করা বিধানসভা ক্ষেত্রের, বাছাই করা অংশে, এই নিয়েই যত অশান্তি, প্রাণহানি। কিন্তু কেন? মূল কথাটা কেউ তুলে ধরছে না কোনো সংবাদ মাধ্যমে, সেটা কি সমান্তরাল বলুন বা কি প্রিন্ট মিডিয়া বলুন, হোয়াট এভার মে বি দ্য কেস। মূল কথাটা এই নির্বাচনী প্রক্রিয়ার আগে ভোটারের নাম বাদ দেওয়ার কথা কেন চিন্তা করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারে আসীন রাজনৈতিক দলকে। আগে ভোট হতো, ইশতেহার প্রকাশ হতো, সরকারি দল খতিয়ান দিত কি করেছে আর এবারে তারা নির্বাচনে দাঁড়ালে কি করবে, আর বিরোধীরা বলতো আমরা ক্ষমতায় এলে কি করব। অর্থাৎ আমি বলতে চাইছি কাজের খতিয়ান এটাই ছিল একটা নির্বাচনের মূল কথা। এখন তা নয়। এখন তাহলে কিসের ভিত্তিতে হবে ভোট? আপনারা কি দেখছেন বলুন? উন্নয়ন ছাড়ো, ভোট হোক ধর্মের ভিত্তিতে। হিন্দু ভোট শুনেছেন কোনোদিন আগে? হিন্দু ভোট বলে কোনোদিন আলাদা ভোট শুনেছেন? এটা RSS এর দান ভারতবর্ষের রাজনীতিতে। হিন্দু ভোট, মুসলমান ভোট, শিখ ভোট, ইসাহি ভোট, বাদ দাও ঝাঁকে ঝাঁকে মুসলমান ভোট, আমরা তো পাই না। ওদের রেখে লাভ কি আছে? ওরা গণতান্ত্রিক অধিকার হারা, আমাদের তো ভোটে জিততে হবে। সারা দেশে এই ব্যবস্থা লাগু করবার অনেক কারিগর আছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, RSS কারিয়াকর্তারা সব, এরা সব আছেন সারা দেশে। আর আমাদের রাজ্যে এই নাম বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার অন্যতম কারিগর হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত ওনার জোড়াজুড়িতেই কেন্দ্রীয় ডাকাতরা এই প্রক্রিয়া রাজ্যে অনৈতিকভাবে প্রশাসনিক গাফিলতি থাকা সত্ত্বেও লাগু করেছেন। তার কারণ ভোটার বাদ দিলে তবেই হয়তোবা গিয়ে নির্বাচনী প্রক্রিয়ার পরে ওনার স্বপ্ন সফল হতে পারে, যে দিবাস্বপ্ন উনি দেখছেন এখন। তাহলে যেহেতু ওনার জোড়াজুড়িতে এই SIR, আমরা এই যে নির্বাচন এসে গেল, নির্বাচনের প্রাককালে নির্বাচন ভিত্তিক আলোচনা বা এপিসোডই তো হবে, আমিও তার বাইরে নয়। তাহলে ওনার দাঁড়ানো যে দুটো কেন্দ্র, সেই দুটো কেন্দ্র দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। শীর্ষকটা আরেকবার আপনাদের ধরিয়ে দিই, আব তেরা কেয়া হোগা। উনি কোন দুটো নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়েছেন? একটা নন্দীগ্রাম, যেখানে উনি গতবার দাঁড়িয়েছেন এবং বিধায়ক হয়েছেন লোডশেডিংয়ের পরে, আর একটি হয়েছে ভবানীপুর কলকাতায়। তো আচ্ছা, আগে একটা কথা সেরে রাখি এই ওনার কেন্দ্রে ঢোকবার আগে। নন্দীগ্রাম আর ভবানীপুর উনি প্রার্থী হয়েছেন শুভেন্দুবাবু, দুই কেন্দ্রেই একটা বিষয় আপনি জানিয়ে দেবেন অগ্রিম এই চ্যানেলের মাধ্যমে। আপনাকে অনুরোধ জানিয়ে রাখলাম একজন সাধারণ রাজ্য নাগরিক হিসেবে, যদি পরাজিত হন পাশে থাকবেন তো? এই প্রশ্ন আসছে তার কারণ আমি আপনাদের একটা কেন্দ্রের উদাহরণ দিই। যেহেতু আমি নিজে হাওড়ার বাসিন্দা, আমাদের হাওড়ায় একটি বিধানসভা ক্ষেত্র আছে, শিবপুর বিধানসভা ক্ষেত্র। ওইখানে ভারতীয় জনতা পার্টির 2021 সালে নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন ডক্টর রথীন চক্রবর্তী। তো তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি বেশ কিছু ভোট পেয়েও ছিলেন, পরাজিত হয়েছিলেন। যাই হোক, তো নির্বাচনে হারজিত থাকবে। কিন্তু আমার একটা বিনীত প্রশ্ন আছে, এই যে শিবপুর কেন্দ্রে উনি পরাজিত হয়েছেন, কিন্তু উনি বেশ কিছু মানুষের বিশ্বাস তো অর্জন করেছিলেন, তারা তো ভোট দিয়েছিলেন রথীন চক্রবর্তীকে। যদি নির্বাচনে হারবার পরে একদিনও শিবপুর কেন্দ্রে গিয়ে থাকেন রথীন চক্রবর্তী, তাহলে আমি এই চ্যানেলে বসা ছেড়ে দেবো। এই কারণেই এটা মাথায় এলো যে যদি পরাজিত হন, যারা আপনাকে ভোট দেবেন তাদের পাশে থাকবেন তো সম্বৎসর। আর 2 নম্বর কথা হচ্ছে, যা কিছু কদর্য ভাষা ব্যবহার করেছেন এতদিন, এখনো করছেন প্রতিনিয়ত, সেই কদর্য ভাষা সকল উইথড্র করবেন তো? যাই হোক, এইবার বিষয়ে আসি। ভবানীপুরে পরে আসছি। ওখানে যদিও মানুষই শেষ কথা,
তবুও মনে হয় পরাজয় নিশ্চিত। আগে নন্দীগ্রাম ঘুরে আসি চলুন। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 এই নিয়ে পুরো বিধানসভা ক্ষেত্র, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচন। প্রথমে সেই নির্বাচনে শুভেন্দুবাবুর পরাজয় এবং তারপরে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় এবং তারপরে ফলাফলে দেখা যায় যে 1956 ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। ওনার প্রাপ্ত ভোট ছিল 1,10,764, অর্থাৎ প্রদত্ত ভোটের 48.49%। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি ভোট পেয়েছিলেন 1,08,808, অর্থাৎ প্রদত্ত ভোটের 47.64%। আর ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মানুষের বাচ্চা দাঁড়িয়েছিলেন একজন, মীনাক্ষী মুখোপাধ্যায়। ওনাকে মানুষের বাচ্চা বলছি তার কারণ উনি অন মাইক অন ক্যামেরা দেখতে পান এবং বুঝতে পারেন কারা শুয়ারের বাচ্চা আর কারা মানুষের বাচ্চা। তো যাই হোক, সেই জন্য ওনাকে মানুষের বাচ্চাই মনে হয় আমার, উনি সেই জন্য শুয়ারের বাচ্চাদের চিনতে পারেন। যাই হোক, তো মানুষের বাচ্চা দাঁড়িয়েছিলেন মীনাক্ষী মুখার্জি, তিনি পেয়েছেন 6,267টা ভোট, অর্থাৎ 2.74%। নন্দীগ্রাম 1-এ কোন কোন অঞ্চল আছে একটু ধরিয়ে দিই আপনাদের। মোহাম্মদপুর, কেন্দামারি, গড়চক্রবেড়িয়া, শামসাবাদ, হরিপুর, নায়নান, দাউদপুর, আমগেছিয়া, গোকুলনগর, কালীচরণপুর, গ্যাংড়া, সোনাচূড়া। এখানে হিন্দু ভোট, এই আপনারা যেটা শুরু করেছেন শুভেন্দুবাবু, হিন্দু মুসলিম, হ্যাঁ, উন্নয়ন চুলোয় যাক, যা শুরু করেছেন। আজকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই চ্যানেলের অফিসে রেকর্ডিং করতে আসতে গিয়ে দেখলাম রাস্তায় হোর্ডিং পড়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির দরকার, পাল্টানো দরকার, এবার চাই বিজেপির সরকার। তো আমার হট করে মনে এলো ত্রিপুরায় বোধহয় অমিত শাহ একটা মিটিং করেছিলেন যে 45 দিনে আমাদেরকে জেতান, 45 দিনে আমরা বকেয়া যা আছে সমস্ত মহার্ঘ ভাতা দিয়ে দেবো। আজও বোধহয় হয়নি। যাই হোক, তো সেগুলো পরবর্তী আলোচনা, সে পরে পাশ্চাত্যে অন্য অনুষ্ঠানে আসবো। এখানে নন্দীগ্রাম 1-এ হিন্দু ভোট 65.82%, আর মুসলিম ভোট 34.04%। ও শুভেন্দুবাবু, তো ভয়ঙ্কর ব্যাপার। মুসলিম সম্প্রদায়কে তো ছুঁড়ে ফেলে দেওয়ার নিদান দিয়েছেন বিধানসভার অল ইন্ডিয়া দাঁড়িয়ে সেই কবেই। এও বলেছেন যে ওরা ধর্ম পরিবর্তন করে আসুক, না হলে কিছু করব না। তো ওই 34% তো গেল, আপনি তো কিছু করবেন না বলেছেন, ওনারা ভোট দেবেন না। এদিকে বাকি যে 35% হিন্দু ভোট, তার মধ্যে যদিও বা ঢপঢাপ দিয়ে সনাতনী না সোনাটুনি কী সব বানিয়েছেন এখন আপনারা, তো সেও তো ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পবিত্রবাবু, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কি হবে আপনার, আর তেরা কেয়া হোগা। এখন পবিত্রবাবুকে তো আর দলবদলু বলতে পারবেন না, তার কারণ সেই দোষে আপনিও দুষ্ট। পবিত্রবাবু যদি দলবদলের স্কুলের একজন ছাত্র হয়ে থাকেন, ওই স্কুলের আপনি হেডমাস্টার, দলবদল আপনার থেকে কেউ ভালো করেছে বলে তো আমার মনে হয় না। এবার আসুন নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, সে তো একই অবস্থা দেখতে পাচ্ছি। আসি বিশদে। বোয়াল, আমরাতলা, খোদামবাড়ি, ঘোলপুকুরিয়া, বিরুলিয়া, কামালপুর, সুবদি, ভেতুরিয়া। এখানে হিন্দু ভোট, আরে বাপরে, তো আরও ভয়ঙ্কর, 87.71%। এবার মুসলিম ভোট আছে নন্দীগ্রাম 2-তে 12.13%। ও তো হারিয়ে বসে আছে। তাহলে দুটো ব্লক মিলে কি দাঁড়ালো শুভেন্দুবাবু, কি হতে চলেছে? চিন্তার বিষয়। কিন্তু কি বলেন, ওই চিন্তা করছেন বলেই কি এরকম উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন, ভুলভাল বকছেন, বা কি বলে এটাকে ডাক্তারি পরিভাষায় একটা সেমি লুনাটিক আচরণ এই যে আপনার লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনের প্রাককালে, কিরকম পাগল পাগল
একটা আচরণ করছেন। তো সেইটা কি এই চিন্তার থেকেই আসছে? এবার চলুন অধিকারীবাবু, ভবানীপুরে যাওয়া যাক। আপনি একটা গান গাইতে থাকুন, একবার বিদায় দে মা, ঘুরে আসি। 2021-এ ওখানে প্রথমে দাঁড়ান শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৭৩,৩০৫, অর্থাৎ প্রদত্ত ভোটের ৫৭.৭১%। এখানে দাঁড়িয়েছিলেন চ্যাপলিন রুদ্রনীল ঘোষ, এবারে শিবপুরে দাঁড়িয়েছেন। ওনার প্রাপ্ত ভোট ৪৪,৭৮৬, অর্থাৎ প্রদত্ত ভোটের ৩৫.১৬%। আর কে ছিলেন? আর ছিলেন কংগ্রেসের মোহাম্মদ সাদাব খান। তার কারণ 2021-এ ওই সময়তে কংগ্রেসের সঙ্গে হনিমুন চলছিল, সিপিএমের ওই ইন্টু সিন্টু চলে না মাঝে মধ্যে, হ্যাঁ, আরও আছে, মানে অ্যাকচুয়ালি বামপন্থীরা তো খুব শিক্ষিত হয়, ওই জন্য ওরা খুব পশ্চাৎপক্ষ হয়। বন্ধুত্বপূর্ণ লড়াই, এটা আমরা সিপিএমের থেকেই শুনেছি। এই রাজ্যের রাজনীতিতে বন্ধুত্বপূর্ণ লড়াই, সেটা কীরকম ব্যাপার? মানে আমি হাতাহাতি করব, হাতাহাতি করে বলবো না ও তো বন্ধুত্বপূর্ণ হাতাহাতি হচ্ছিল, যাই হোক, তো সে আমি বুঝি না অতটা। তো এই মোহাম্মদ সাদাব খান ইনি পেলেন ৫,২১১টা ভোট ভবানীপুরে, যেটা প্রদত্ত ভোটের ৪.০৯%। এরপরে উপনির্বাচন হলো, তার কারণ লোডশেডিংয়ে বাজিমাত করলেন আপনি। রাজ্যের মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা উপুর করে ঢেলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের উপনির্বাচনে দাঁড়ালেন, পেলেন ৮৫,২৬৩টি ভোট, অর্থাৎ প্রদত্ত ভোটের ৭১.৯০%। সুরেন্দ্রবাবু লক্ষ্য রাখবেন কিন্তু, পার্সেন্টেজ বেড়ে গেল, কিন্তু কত বাড়লো? ১৪.১৯%। বিজেপির দাঁড়ালেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি পেলেন ২৬,৪২৮টি ভোট, ২২.২৯%। শুভেন্দুবাবু আবার খেয়াল রাখবেন, কমে গেল, কমে কত কমলো? ১২.৮৭%। এবার কংগ্রেসের প্রেমিকা সিপিএম, সে বলল তুই ছাড়, তুই একা হারবি কেন, আমিও হারি একবার। শ্রীজীব বিশ্বাস সিপিএমের ৪,২২৬টি ভোট পেলেন, ৩.৫৬%। শ্রীজীব নির্জীব হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মসনদে আসীন হলেন। যাই হোক, এখন যেটা হয়েছে, আমি আপনি আপনারা কেউ একটা সুস্পষ্ট ধারণা করতে পারবেন না। যেরকম জটিলতা তৈরি করেছে নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন, একবার বলল ভোটার সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯ জন রাজ্যে, এরপরে বাদ গেল ৫৮,২০,৮৯৯ জন। চূড়ান্ত তালিকা প্রকাশ করছে, চূড়ান্ত তালিকা প্রকাশ করে বলছে এইটা অসমাপ্ত। অসমাপ্ত হলে সেটা চূড়ান্ত হবে কি করে? মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয়, আপনি রাজ্যের লোককে পাগল ছাগল মনে করছেন নাকি? চূড়ান্ত তালিকা প্রকাশ করে বলছেন সেটাও অসমাপ্ত। আবার শুনছি রোজ নাকি নাম অন্তর্ভুক্ত হচ্ছে। এটা বিপদ নয়, এটা একটা আপদ। ভবানীপুরে প্রথমে বাদ গেল ৪৪,০০০ নাম, তারপর ভোটার সংখ্যা নাকি হয়েছে ১,৫৯,২০১ জন। ঝুলছেন কতজন ট্রাফিজের খেলায়? নির্বাচন কমিশন যে ট্রাফিজের খেলা খেলছেন রাজ্যবাসীকে নিয়ে, তাতে ঝুলছেন কতজন? ১৪,১৫৪ জন। এরা জানেন না এরা রাজ্যের নাগরিক কিনা, এরা বোনাফাইড ভোটার কিনা, এরা দেশের নাগরিক কিনা। আপনার কাছে যদি যথাবিহিত নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার আধার এবং অর্থ নিয়ামক সংস্থার দ্বারা স্বীকৃত প্যান কার্ড না থাকে, আপনি কোনো জমি রেজিস্ট্রি করতে পারবেন না, আপনি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। ইউ উইল বি জাস্ট ক্রিপলিং। আপনাকে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে, আমাকে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে, আপামরকে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে।
এই যে 54 লক্ষ থেকে 60 লক্ষ লোক, এদের কি মানসিক নির্যাতন, কি মানসিক দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে এরা যাচ্ছেন, সেইটা বুঝতে হবে তো। এখানে তো আবার সব শিক্ষিত মানুষজন, শুভেন্দুবাবু, আপনার জারজ বাপের মতন মূর্খ তো নয় যে সোনাটুনি বানাবেন। 76% হিন্দু ভোট, মুসলিমদের কথা না হয় বাদই দিলাম, আপনার কি হবে? এইবারে আসি ইলেকশন কমিশনের প্রতিহিংসার কথায়। লজ্জাজনকভাবে বিজেপির কথায় তারা কি করলেন, যা বোধহয় আমার স্মরণ যদি ঠিক হয় স্বাধীন ভারতে ঘটেনি। তারা করলেন একটা সুইপিং ট্রান্সফার, একসাথে টপ অ্যাডমিনিস্ট্রেটিভস অ্যান্ড ব্যুরোক্র্যাটস, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি অফ পুলিশ, অ্যাডিশনাল ডিজি 3 জন, ডিআইজি 5 জন, এসপি 12 জন, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল, পুলিশ কমিশনার 4 জন, ডিএম 11 জন, কমিশনার, কেএমসি সব মিলিয়ে 43 জন ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিলেন। শুভেন্দুবাবু, কি ভেবে আপনার দল এই গরিব কাজটা করলো? এই যে নতুন 43 জনকে আপনারা আনলেন, এনারা আপনাদের দলকে ক্ষমতায় আসীন করবে? এনারা ভোট দেবেন? আজ বাদে কাল ভোট, প্রার্থী দিতে পারেননি এখনো, আমাশয় রোগীর মতো কোত পারছেন, এইভাবে পার হবেন ভোটের বৈতরণী? এটা হয়? এটা সম্ভব? আপনারা না দিতে পারছেন প্রার্থী, কখন অপেক্ষা করছেন, একটা শ্বাসকষ্টের ব্যাপার তো থাকে। তার কারণ রাজ্যের যে সরকারি দল আছে, সেই সরকারি দলে আবার অনেকের অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয়, মানে সিওপিডি হয় আর কি, ডাক্তারি পরিভাষায় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি হয়। হ্যাঁ, এটা বিভিন্ন রাজনৈতিক দলেই হয়, কিন্তু সরকারি দলে একটু বেশি হয়েছিল 2021-এ। তো ওই যারা নিঃশ্বাস নিতে পারছেন না বলে আপনাদের কাছে নিঃশ্বাস নিতে আসছেন, আগের বারে সেই চার্টার্ড ফ্লাইট আমরা দেখেছি, চার্টার্ড ফ্লাইটে করে উড়িয়ে নিয়ে গেলেন কাকে কাকে সব, তাদের তো তারপর আর খুঁজে পাওয়া গেল না। তো এই নিঃশ্বাস নিতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের তালিকা তৈরি করে ব্যাঙের মতো জিভ বার করে বসে রয়েছেন, তারা এলে প্রার্থী করবেন, তাই তো? সেই জন্য প্রার্থী তালিকা এখনো সম্পূর্ণ করতে পারছেন না। আপনারা ভাবছেন যে এই যে 43 জনকে এনেছেন, এরা সব সালমান খান হবেন দাবাগে, এই 43 জন আপনাদের ভোটের বৈতরণী পার করে দেবেন, আপনি মুখ্যমন্ত্রী হবেন, দিয়ে রাজ্যটাকে বেচে বুচে লুটে পুটে খাবেন, যেরকম ত্রিপুরা চলছে, যেরকম বিহার চলছে, আর যেরকম বিভিন্ন রাজ্য চলছে, আসাম চলছে। না, এত সোজা বোধহয় হবে না। এখানে ভোট ওই 43 জন দেবেন না, ভোট দেবেন মানুষ। ভোট মানুষ দেবেন। যত দিন যাবে তত আপনাদের যে নোংরা অভিসন্ধি, সেইগুলো স্পষ্ট হবে। এটা একটা স্পষ্ট হতে চলেছে। আরজিকর আন্দোলন, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার সঙ্গে দেখা করেননি, তাকে পানিহাটি থেকে ভোটের বৈতরণীতে নামাবেন, ভোটের লড়াইতে নামাবেন। এইবার অমিত শাহ নিশ্চয়ই তার দলের প্রার্থীর সঙ্গে দেখা করবেন, আসবে। এখন আমরা অনেক নাটক দেখব, রাত্রিবেলা মোচ্ছভাবে 5 স্টার হোটেলে, আগের বারে বোধহয় JW ম্যারিয়েটে হয়েছিল, এইবারে আরেকটু এগিয়ে গেছেন আপনারা, ওয়েস্টিনে হবে। রাতের বেলা মোচ্ছব হবে, হ্যাঁ, মদিরা পান হবে, ফোয়ারা উঠবে, আর দিনের বেলা কোনো একজন গরিবকে ধরে নেবেন, গরিবকে ধরে নিয়ে বলবেন নিরামিষ খাবার বানাও, আমরা খাবো, তার কারণ ভিডিও হবে। তো আমরা আগেও দেখেছি, আবারও দেখবো হয়তো। যাই হোক, এসব সার্কাস তো দেখতেই থাকি আমরা নির্বাচনের সময়। তো ভালো থাকবেন শুভেন্দুবাবু, সাবধানে থাকবেন। তখন আপনার স্বপ্ন, জানি না কি হবে, সেই স্বপ্নর বাস্তবায়ন হবে কি হবে না। আপনি যে 2 জায়গায় দাঁড়িয়েছেন, অন্তত একজন সাধারণ রাজ্য নাগরিক হিসেবে এই 2 জায়গাতেই আপনার কোনো আশা আমি অন্তত দেখতে পাচ্ছি না। পরিশেষে জানিয়ে রাখি, এই কয়েকদিন আগে
গণশক্তির একটা ওপিনিয়ন পোল দেখলাম। আমি কর্তৃপক্ষের অনুমতি চেয়েছি, গণশক্তির ওপিনিয়ন পোল দেখবার পরেই আমি মাননীয় প্রবীরবাবুকে ফোন করেছিলাম যে এই গণশক্তির ওপিনিয়ন পোল নিয়ে আমি একদিন একটা অনুষ্ঠান করব, আসবো একদিন ওদের নিয়ে, সেইটা আপনাদের জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অরূপের অগ্নিশীল অনুষ্ঠানে। নমস্কার।